ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা সেন্সাসের উপরে কমপ্লিট ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা দেখার পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে পরীক্ষা দাও না কেন, সেন্সাস থেকে যে টাইপেরই কোশ্চেন আসুক, আমার মনে হয় না এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের মিস হবে। সে তোমরা ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামই দাও না কেন, ভারতের জনগণনা থেকে কমপ্লিট ভিডিও এটা এবং কমপ্লিট নোট নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এই নোটটা টোটালি ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। চেষ্টা করো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করার। আমার মনে হয় না এই ভিডিও কমপ্লিট করার পরে তোমাদের সেন্সাস থেকে আর কোনো রকম কোনো ডাউট থাকবে। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমি সময় খুব কম নেব। একটা ভিডিও সেন্সাসের টোটাল ভিডিও করতে যতটুকু সময় মিনিমাম প্রয়োজন ঠিক ততটুকু সময় নেব, তোমাদের কোনো রকম সময় নষ্ট করব না, এটুকু আমি কথা দিলাম। চলো শুরু করি। দেখো, ভারতের জনগণনা করা হয়, ভারতের জনগণনা করা হয় কি মৌজা ভিত্তিক। কোশ্চেন আসে যে ভারতের জনগণনা করা হয় কি ভিত্তিক। অনেক সময় দেখবে এটা WBCS প্রিলিমিনারিতে এসেছিল কোশ্চেনটা, সেখান থেকে আমি এই লাইনটা তুলে রেখেছি তার জন্য যে এমন কোনো জায়গা যাতে বাদ না যায় সে কারণে। দেখো, মৌজা ইজ ইন ইন্ডিয়ান সেন্সাস রিপোর্ট টু রেভিনিউ ভিলেজ। মৌজার আরেকটা নাম কি দেয় পরীক্ষায়, যেটাকে বলা হয় রেভিনিউ ভিলেজ। ওকে, চলো নেক্সট দেখো সেন্সাস এবার 2011। দেখো, তার আগে আমাদের সেন্সাসের একটু হিস্ট্রিটা জানা উচিত, যে আগের হিস্ট্রিটা কী আছে। দেখো, ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। তাহলে ব্রিটিশ আমলে ভারতে প্রথম জনগণনা কত সালে শুরু হয়েছিল? 1872 সালে। জনগণনা ফার্স্ট কে শুরু করেছিল? দেখো, লর্ড মেও। কোশ্চেন আসে যে কার আমলে প্রথম জনগণনা শুরু হয়েছিল? শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেওর আমলে। ঠিক আছে, ভারত তখন স্বাধীন হয়নি। তারপরে দেখো, বৈজ্ঞানিক উপায় এবং নিয়মিতভাবে প্রথম জনগণনা শুরু হয় 1881 সাল থেকে। অর্থাৎ ঠিক তার 9 বছর পরে দেখো কন্টিনিউয়াসলি জনগণনা শুরু হয়েছে এবং সেটা বৈজ্ঞানিক উপায় এবং নিয়মিতভাবে জনগণনা শুরু হয়েছে। এরপর প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। তাহলে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয় বর্তমানে। সেন্সাস 2011 ভারতের ইতিহাসে 15তম অর্থাৎ 15তম জনগণনা। আর স্বাধীন ভারতের দেখো সপ্তম। ভারত স্বাধীন হওয়ার পরে এটা হচ্ছে সপ্তম, আর স্বাধীন হওয়ার আগে পর্যন্ত হচ্ছে 15 অর্থাৎ 15তম জনগণনা। এরপরে দেখো 2011 আদমশুমারির স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, 2011 সালে আদমশুমারির স্লোগান ছিল কি দেখো, বা জনগণনার স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ। পরীক্ষায় খুব দেয় এটা। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া 2011 কে ছিল দেখো, অর্থাৎ ভারতে যখন জনগণনা হয় সেই সময় রেজিস্ট্রার জেনারেল কে ছিলেন, অর্থাৎ টোটালি যে জনগণনা সেই সময় দায়িত্বে কে ছিলেন। রেজিস্ট্রার জেনারেল বলতে বোঝানো হয় সেই সময় জনগণনার দায়িত্বে কে ছিলেন। ওকে, সেই সময় জনগণনার দায়িত্বে কে ছিলেন? সি চন্দ্রমৌলি। তারপরে কোশ্চেন আসা যাক। দেখো নেক্সট, 1881 সালের সেন্সাস কমিশনার ছিলেন কে? WC প্লাউডেন। পরীক্ষায় এটা আসে যে 1881 সালে। দেখো, প্রথম যেহেতু এটা, তাই আমাদের এটা পরীক্ষায় আসতে পারে যে প্রথম বৈজ্ঞানিক উপায়ে যে জনগণনা শুরু হয়েছিল, তাহলে তার সেন্সাস কমিশনার কে ছিলেন? WC প্লাউডেন। তারপর দেখো, হেনরি ওয়াল্টারকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস, অর্থাৎ ভারতীয় জনগণনার জনক বা ভারতীয় জনগণনার পিতা বলা হয় হেনরি ওয়াল্টারকে। ওকে, দেখো এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে আসে। মোটামুটি এখান থেকে যে টাইপগুলো কোশ্চেন আসে এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। এটুকু কমপ্লিট হলো। এরপরে দেখো নেক্সট আসি। দেখো, শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ 1 নভেম্বর 2022 তারিখে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছে। তাহলে বর্তমানে কোশ্চেন আসে, ইনি হলেন বর্তমান সেন্সাস কমিশনার। যদি এরকম কোশ্চেন আসে বর্তমানে যে বর্তমানে ভারতের সেন্সাস কমিশনারে কে, তাহলে তার নাম কী হবে? শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। দায়িত্ব নিয়েছে 2022 সাল থেকে। ঠিক আছে, 1 নভেম্বর 2022 সাল থেকে উনি দায়িত্বে আছেন, এখনও কন্টিনিউ করছেন। এবার নেক্সট দেখো, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমান 2020 সালে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন বিবেক যোশী। উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার 10 কোটির বেশি লোক বসবাস করে। আমরা জানো যে সবথেকে বেশি উত্তরপ্রদেশে লোক বসবাস করে, তারপরে মহারাষ্ট্র বিহারে।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে ভারতের অর্ধেক লোক বসবাস করে। এগুলো জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য এটুকু মানে বোঝানো হয়েছে, আর কিছুই না। এখান থেকে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই, শুধুমাত্র এটা আসতে পারে যে কোন রাজ্যে সবথেকে বেশি লোক বসবাস করে। এরপর দেখো, ভারতের জনসংখ্যা উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত জনসংখ্যার চেয়ে বেশি। বর্তমান বিশ্বের 8.23 বিলিয়ন বলে অনুমান করা হচ্ছে, এটা লাস্ট ডেটা 2024 সাল অনুসারে। ঠিক আছে, বর্তমানে ভারতবর্ষে 8.23 বিলিয়ন লোক বসবাস করছে। এবার আয়তন দেখো, ভারতের আয়তন কত? দেখো 32,87,263 বর্গ কিমি। পৃথিবীতে ভারতের আয়তনের দিক থেকে হচ্ছে সপ্তম। যদি কোশ্চেন আসে যে আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে কততম স্থানে রয়েছে, সপ্তম। রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল এবং অস্ট্রেলিয়ার পর। তাহলে যদি প্রথম থেকে ধরি আমরা, একে রাশিয়া, তারপরে কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার পর, অর্থাৎ ভারত হচ্ছে আয়তনের দিক থেকে সপ্তম কান্ট্রি। পৃথিবীর মোট আয়তনের দেখো 2.42%, অর্থাৎ যদি আমরা এটাকে ভূভাগ ধরি টোটাল, তার যদি এইটুকু যদি অংশ থাকে 2.4%, তাহলে 2.4% হচ্ছে ভারতের টোটাল ভূভাগের, যে টোটাল যে পৃথিবীর যে মোট আয়তন তার 2.4% ভারত দখল করে রয়েছে। এবার যদি এটা ভূভাগ, এটা হচ্ছে দেখো এই ভূভাগের ভিতরে কিন্তু জল আছে, স্থল আছে। এবার শুধুমাত্র যদি বলা যায় যে স্থলভাগের কতটুকু অঞ্চল দখল করে রয়েছে, তখন কিন্তু 5.57% মতো। ঠিক আছে, 0.57%, মানে বুঝতে পারছো যে আমরা ভারত কতটুকু জায়গায়, আমরা সারা পৃথিবীর মাত্র কতটুকু জায়গায় আমরা অবস্থান করছি। বোঝা গেছে? চলো এবার নেক্সট, আয়তনের ভিত্তিতে বড় রাজ্য কোনটা দেখো। কোশ্চেন দেবে আয়তনের ভিত্তিতে বড় রাজ্য রাজস্থান, আয়তনের ভিত্তিতে ছোট রাজ্য গোয়া। তাহলে আয়তনের ভিত্তিতে এখানে আমি উল্লেখ করে রেখেছি দেখো, বড় রাজ্য, ছোট রাজ্য। আয়তনে পশ্চিমবঙ্গের স্থান কত? 13তম। বহুবার পরীক্ষা এসেছে পশ্চিমবঙ্গের, এটা দেখে রাখবে 88,752 বর্গ কিমি আয়তন। বর্তমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি? বর্তমানে টিল নাও দেখো, বর্তমানে কিন্তু বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। আগে ছিল আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা ছিল, এখন বর্তমানে হচ্ছে লাদাখ। তো ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল দেখো লাক্ষাদ্বীপ। নবীনতম রাজ্য কি? তেলেঙ্গানা। তাহলে নবীনতম রাজ্য কি? তেলেঙ্গানা। 2014 সালের 2 জুন। ওকে, লাস্ট আমাদের তাহলে স্টেট কি? তেলেঙ্গানা কবে গঠন হয়েছিল? 2 জুন 2014। পরীক্ষায় বহুবার এসেছে যে তেলেঙ্গানা কবে গঠন হয়েছিল? 2014। চলো এবার আসি আমরা, নবীনতম দেখো 2019 সালের 31 অক্টোবর। দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো স্টেটে ভাগ করা হয়েছে, সেটা কত সালে, মানে কত সালে এটা কার্যকর হয়েছে দেখো, 2019 সালের 31 অক্টোবর। আচ্ছা, এই 31 অক্টোবর ডেটটাকে কেন বেছে নিয়েছে জানো? 31 অক্টোবর ডেটটাকে এই কারণে বেছে নিয়েছে যে আমরা এই দিনটাকে একতা দিবস হিসেবে পালন করি। একতা দিবস বা ইউনিটি ডে, এই সম্পর্কে একটু ডিটেলস জেনে নাও। দেখো, ইউনিটি ডে বা একতা দিবস। এবার এই একতা দিবস থেকে কোশ্চেন আসে, দেখো একতা দিবস 31-এ, এবার একটা কার জন্মদিন জানো? 31 অক্টোবর হচ্ছে বল্লভভাই প্যাটেলের। এই বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে 31 অক্টোবর ইউনাইটেড ডে হিসেবে পালন করা হয়। কারণ কি? ভারত যখন স্বাধীনতার পূর্বে 555টা ছোটো ছোটো স্টেট ছিল, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র স্টেট ছিল, এরকম ছোটো ছোটো অনেক স্টেট ছিল। এই স্টেটগুলোকে একত্রিত করে ভারত, বর্তমান যে ভারতের যে আয়তন, সেই ভারতকে গঠন করা হয়েছিল সেই সময়। তো সেই কারণে এই বল্লভভাই প্যাটেলকে বলা হয়, মানে ওকে, ওর যে জন্মদিনটাকে একতা দিবস হিসেবে পালন করা হয়। এবং সেই কারণেই জম্মু কাশ্মীরকে যেহেতু আমাদের মেন স্ট্রিমে আর কি ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীর আগে তো নিজস্ব সংবিধান ছিল, ওরা নিজের মতো করে চলাফেরা করতো, নিজস্ব ওদের আলাদা তোমার যে বিধানসভা ছিল, সব কিছুই ছিল। সেটাকে ডিভাইডেড করে দুটো স্টেট, আলাদা আলাদা স্টেট করা হয়েছে এবং জম্মু কাশ্মীরকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে আগেও যুক্ত ছিল, কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে ওকে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে এখন যে পরিস্থিতিতে তৈরি হয়েছে, যে আর 5টা স্টেটের মতো আমাদের জম্মু কাশ্মীরেও বর্তমান সেম একই রকম স্টেট এখন। ঠিক আছে, তাহলে এটুকু আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার আসি, দেখো ভারতের মোট জেলা। দেখো 2011 সালে যখন হয় তখন জেলার সংখ্যা ছিল 640, বাট বর্তমানে ভারতের মোট জেলা 739, কোনো কোনো জায়গায় থাকে 740।
743, 740 এরকম থাকে, তবে মোটামুটি ধরো 740 ফিক্সড। বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ, আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে পদুচেরি মাহি। ঠিক আছে, ক্ষুদ্রতম জেলা কি? পদুচেরি মাহি। নেক্সট দেখো আসি, তাহলে এখানে বৃহত্তম ক্ষুদ্রতম জায়গাগুলো কমপ্লিট হলো। এরপরে দেখো মোট জনসংখ্যা, টোটাল জনসংখ্যা। ভারতের মোট জনসংখ্যা কত? 121 কোটি। এটা 2011 সালের জনগণনা অনুসারে, 2011 সালের জনগণনা অনুসারে। কিন্তু এটা এখন বর্তমানে যদি হিসেব করা যায় অনেক বেশি এটা। ঠিক আছে, এটা বর্তমানে ধরা হচ্ছে যে 147 বা 48 কোটির কাছাকাছি এরকম কিছু একটা। আমরা বর্তমানে চীনকেও টপকে গেছি এরকম ব্যাপার। পৃথিবীর জনসংখ্যার 16.7% ভারতে বসবাস করে। তো পৃথিবীতে যত জনসংখ্যা রয়েছে তার 16.7% রয়েছে ভারতে। তার 16.7% রয়েছে ভারতে, বিশ্বে দ্বিতীয়, অর্থাৎ চীনের পরেই আমাদের স্থান। সর্বাধিক জনসংখ্যা রয়েছে দেখো উত্তরপ্রদেশে। এবার স্টেট ওয়াইজ যদি আমি ভ্যারি করি যে কোন স্টেটে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে, তো সবথেকে জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। মোট জনসংখ্যা দেখো 16.4% রয়েছে উত্তরপ্রদেশে বসবাস, অর্থাৎ ভারতে যত জনগণ আছে তার 16.4% রয়েছে উত্তরপ্রদেশে। যেমন সারা পৃথিবীর টোটাল জনসংখ্যা যা আছে তার 16.7% রয়েছে ভারতে, সেম একই রকমভাবে সারা ভারতে যা জনসংখ্যা রয়েছে তার 16.4% রয়েছে উত্তরপ্রদেশে। সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে দেখো সিকিমে। তাহলে সব থেকে যদি বলা হয় যে সব থেকে জনসংখ্যা কম কোন রাজ্যে রয়েছে, সিকিম। কেন্দ্রশাসিত অঞ্চল দেখো, সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে লাক্ষাদ্বীপ, আর সর্বাধিক জনসংখ্যা জেলা হচ্ছে মহারাষ্ট্রের থানে 1.10 কোটি, এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। ওকে, তো সর্বাধিক জনসংখ্যা জেলা যদি বলা হয় যে সব থেকে বেশি কোন জেলায় জনসংখ্যা বসবাস করে, তাহলে অ্যান্সার কী করবে? মহারাষ্ট্রের থানেতে। আর যদি বলে দ্বিতীয়, এটা পরীক্ষায় বেশি আসে, এটা ডব্লিউবিসিএসে এসেছে, মেন পরীক্ষাতে এটা এসেছে। দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে হায়েস্ট, সেকেন্ড হায়েস্ট আর কি, উত্তর 24 পরগনা। ওকে, তারপরে দেখো সর্বনিম্ন জনসংখ্যার জেলা রয়েছে অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি, 8,004 জন। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি সর্বনিম্ন জনসংখ্যা জেলা উত্তরপ্রদেশে রয়েছে। আমাদের এই অরুণাচল প্রদেশ কিন্তু আমাদের এমনি অ্যাকচুয়ালি হচ্ছে জনসংখ্যার দিক থেকে তোমার ঘনত্বর দিক থেকেও কম, ঘনত্বটা পরে আসছি। দেখো ভারতের জনসংখ্যার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তথ্য। সর্বোচ্চ তথ্য রাজ্যভিত্তিক, জনসংখ্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশ, সাক্ষরতার হার সবথেকে বেশি কেরালা কত পার্সেন্ট দেয় সাক্ষরতার হার? দেখো 93.91%, অর্থাৎ 100 জনের ভিতরে কতজন শিক্ষিত লোক, 100 জনের ভিতরে কতজন শিক্ষিত লোক সেটাকেই ধরা হয় সাক্ষরতার হার হিসেবে। তবে কেরালায় হচ্ছে 93.91% শিক্ষিত রয়েছে। তারপর নারী সাক্ষরতার হার সবথেকে বেশি দেখো, সেটাও কেরালা। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, নারী সাক্ষরতার হার সবথেকে কম কোন রাজ্যে যদি দেয়, তাহলে হবে রাজস্থান। এমনি শিক্ষরতার হার সবথেকে শিক্ষরতার হার কম হচ্ছে বিহারে, কিন্তু নারী সাক্ষরতার হার সবথেকে কম হচ্ছে রাজস্থানে। দেখো জনঘনত্ব কত? 1102। বিহারের জনঘনত্ব হচ্ছে সবথেকে বেশি 1102, আর ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব হচ্ছে আগে যেটা ছিল সেটা, আগে ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব সবথেকে বেশি থাকতো, এখন বর্তমানে সেটা হয়ে গেছে বিহারের জনঘনত্ব রয়েছে 1102, আর ওয়েস্ট বেঙ্গলের সেটা হচ্ছে 1029 জনঘনত্ব। সেকেন্ড পজিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। লিঙ্গানুপাত কেরালা, দেখো কেরালার পুরুষ আর মহিলার অনুপাত হচ্ছে 1000 জনে, মানে কতজন মহিলা 1000 জন ছেলের জন্য প্রযোজ্য, বা 1000 জন ছেলে সঙ্গে কতজন মহিলার ট্যালি করা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এখানে মহিলার সংখ্যা কত? 1084, অর্থাৎ 1000 জন ছেলের প্রতি 84 জন মেয়ে বেশি আছে কেরালাতে। অন্যান্য স্টেটগুলোতে কিন্তু উল্টোটা, কিন্তু কেরালাতে একমাত্র হচ্ছে লিঙ্গানুপাত বেশি, যেটাকে বলে আমরা লিঙ্গের অনুপাত, অর্থাৎ লিঙ্গানুপাত কেরালাতে সবথেকে বেশি। তারপর দশকের জনসংখ্যা বৃদ্ধির হার দেখো সবথেকে বেশি রয়েছে, অর্থাৎ গত এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি কোন রাজ্যে? অর্থাৎ ধরো লাস্ট 10 বছরে 2000, তার আগে জনসংখ্যা কাউন্ট হয়েছে 2001 সালে, তারপর হলো কত? 2011 সালে। তাহলে এই যে 10 বছরে সবথেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটার হিসেব হচ্ছে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মেঘালয়ে 27.82%। ওকে, তারপরে সর্বনিম্ন তথ্য দেখো, জনসংখ্যা সবথেকে কম রয়েছে সিকিমে, সাক্ষরতার হার সবথেকে কম কোথায়? দেখো বিহারে। আগেই বললাম যে সাক্ষরতার হার সবথেকে কম কোথায়, এই পার্সেন্টেজটা কিন্তু দেবে। সবথেকে কম বিহারে 63.62%। তারপর নারী সাক্ষরতার হার রাজস্থান
সব থেকে কম, অলরেডি আমি বলেই দিয়েছি এটা, রাজস্থানের সব থেকে কম নারী সাক্ষরতার হার। জনঘনত্ব অরুণাচল প্রদেশে 17 জন প্রতি বর্গ কিমি, জনঘনত্ব সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশের 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, ঠিক আছে। অর্থাৎ জনঘনত্ব মানে ধরো প্রতি 1 বর্গ কিমিতে কতজন লোক বসবাস করতে পারে, প্রতি 1 বর্গ কিলোমিটারে। ধরো আমরা বর্গ কিলোমিটার বলতে কী বুঝি, আমরা যদি এরকম একটা ধরো একটা আয়তক্ষেত্র রাখলাম, যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দেখা যাচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 4 কিমি আর প্রস্থ দেখা যাচ্ছে 2 কিমি, তাহলে এর যদি আমরা বলি যে এর টোটাল তোমার ঘনত্ব কত, তাহলে 4 × 2 আমরা গুণ করে কী করবো, 4 × 2 = 8, অর্থাৎ 8 বর্গ কিমি। তো এই প্রতি বর্গ কিমিতে, অর্থাৎ প্রতি বর্গ কিমিতে কতজন লোক বসবাস করে সেটাকে বলি আমরা জনঘনত্ব। তাহলে এখানে সেই হিসাবে আমাদের অ্যান্সার দেখো এখানে কী করেছি আমি, যে অরুণাচল প্রদেশের সব থেকে প্রতি বর্গ কিমিতে লোকজন বসবাস কম করে, সেটা কতজন, মাত্র 17 জন। তবে লিঙ্গানুপাত দেখো, হরিয়ানা হচ্ছে পুরুষ এবং মহিলা লিঙ্গানুপাত সব থেকে কম, তাহলে লিঙ্গানুপাত সব থেকে খারাপ বা কম যদি বলি কোথায় হবে, হরিয়ানা, মাত্র 877 জন। দর্শকের জনসংখ্যা বৃদ্ধির হার দেখো, মানে লাস্ট 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম কোথায় দেখো, নাগাল্যান্ডে, অর্থাৎ নেগেটিভ। নাগাল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু নেগেটিভ, -0.47%, এটা কিন্তু নেগেটিভে সব থেকে কম। তারপরে জনঘনত্ব, ওই যে বললাম জনঘনত্ব প্রতি 1000 প্রতি বর্গ কিমিতে কতজন লোক বসবাস করে সেটাকে বলি আমরা জনঘনত্ব। ভারতের জনঘনত্ব, অর্থাৎ ভারতবর্ষের জনঘনত্ব কত দেখো, ভারতবর্ষের লোকজন বসবাস করার জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে। সর্বাধিক জনঘনত্ব রয়েছে কার দেখো, বিহারের 1102 বললাম, সর্বনিম্ন অরুণাচল প্রদেশের 17। ওকে, চলো এবার নেক্সট আসি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভেতরে। দেখো এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভেতরে সব থেকে জনঘনত্ব কার বেশি, দিল্লি। জানো দিল্লি সব থেকে ঘনবসতিপূর্ণ এরিয়া, দিল্লিতে সব থেকে বেশি 11,229 জন লোক বসবাস করে। তারপরে দেখো 2011 সালে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে আন্দামান নিকোবরে 46 জন, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে। তাহলে 2019 সালে দেখো সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে কিন্তু আবার লাদাখে, ঠিক আছে। তাহলে বর্তমানে যদি সব থেকে কম জনঘনত্বপূর্ণ স্টেট বলা হয় তাহলে কিন্তু লাদাখ অ্যান্সার হয়ে যাবে। আন্দামান নিকোবরে রয়েছে কিন্তু লাদাখে এখন সব থেকে কম জনঘনত্বপূর্ণ এরিয়া হয়ে গেছে। সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা দেখো উত্তর পূর্ব দিল্লি জেলা, যেখানে কত 36,155 জন লোক বসবাস করে, সবচেয়ে বেশি জেলা এটা, ঠিক আছে। সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ জেলা বা ডিস্ট্রিক্ট যদি বলা হয় তাহলে উত্তর পূর্ব দিল্লি। আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ জেলা দেখো অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি। এই দুটো কিন্তু কোনো ইউনিয়ন টেরিটরি বলে কথা না, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে জেলা ওয়াইজ সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ এরিয়া, আর জেলা ওয়াইজ সব থেকে কম জনঘনত্বপূর্ণ জেলা হচ্ছে অরুণাচল প্রদেশ। ওকে, তারপরে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার দেখো, দশকীয় অর্থাৎ ভারতের লাস্ট 10 বছরে 2001 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার, দশকীয় বৃদ্ধির হার। দেখো এটা পরীক্ষায় এসেছিল 17.64%, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির হার, দশকীয় বৃদ্ধির হার 17.64%, লাস্ট 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার। দশকীয় বৃদ্ধি সবচেয়ে বেশি দেখো কোথায় দেওয়া আছে, 1961 থেকে 71 সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। কারণ কি, সব থেকে বেশি বৃদ্ধি পাওয়ার কারণ 1961 থেকে 71 যখন এই সময় কয়েকটা যুদ্ধ হয়েছিল, সেই সমস্ত যুদ্ধে যেমন পার্শ্ববর্তী কান্ট্রি পাকিস্তান, বাংলাদেশ, এখান থেকে প্রচুর শরণার্থী আমাদের দেশে আসে এবং সেই শরণার্থীগুলো আমাদের দেশে স্থায়ী বসবাস শুরু করে, যে কারণে আমাদের দেশে সেই সময় জনসংখ্যা প্রচুর বেড়ে যায়। বিশেষ করে দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করো, নদিয়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত যে জেলা, দক্ষিণ 24 পরগনা বা বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো আমাদের বাংলাদেশের সঙ্গে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট লাগোয়া যেগুলো আছে, দেখবে এখনও আমাদের এখানে প্রচুর বাংলাদেশি লোকজন বসবাস করছে। এর একটাই কারণ 1971 যে যুদ্ধটা হয়েছিল, এটাকে দেখবে আমাদের সেই সময় পুরানো যারা লোকজন আছে তারা বলে ওঠানামা বছর বা বিনিময় প্রথা করে অনেকেও চলে এসেছে আমাদের দেশে, মানে অনেক কিছু এদেশের লোকজন ওই দেশে গিয়েছে, ওই দেশের লোকজন এই দেশে এসেছে, এভাবে সেই সময় এই কারণে আমাদের জনসংখ্যা বৃদ্ধি সবথেকে বেশি হয়েছিল সেই দশকটায়। তারপর দশকীয় বৃদ্ধি সবচেয়ে কম দেখো ঋণাত্মক 1911 থেকে 21 সব থেকে কম, ঠিক আছে। ওই কারণে দেখো 1921 সালটাকে কী বলা হয়, ইয়ার অফ গ্রেট ডিভাইড, কারণ তার আগে পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল, আর ঠিক 21 সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার আবার বাড়তে থাকে, যে কারণে এটাকে বলা হয় 1921 সালটাকে ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়। বার্ষিক গড় বৃদ্ধি সবচেয়ে বেশি কোথায় দেখো, 1971 থেকে 1972 এই এক বছরে। আগেই বললাম 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেটা বাংলাদেশকে কেন্দ্র করে,
যে কারণে বাংলাদেশ থেকে প্রচুর লোকজন আমাদের দেশে এসেছিল এবং আমাদের দেশে স্থায়ী বসতি স্থাপন করে। যে কারণে 1971 থেকে 72 সালে এই সময়তে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল আমাদের দেশে। ওকে, চলো রাজ্য 2001 থেকে 2011 সর্বাধিক দশকীয় বৃদ্ধি দেখো মেঘালয় বললাম সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পায়। আর সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নেগেটিভে সবসময়। এবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ভিতরে আসি। সর্বাধিক দশকীয় বৃদ্ধি দাদরা এবং নগর হাভেলি। সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দেখো দাদরা এবং নগর হাভেলি। খুব ভাইটাল কোশ্চেন। তারপরে সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি দেখো লাক্ষাদ্বীপ। সবথেকে কম কারণ কি দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধি কম হওয়ার পিছনে কারণ হচ্ছে লাক্ষাদ্বীপের লোক প্রচুর শিক্ষিত। যেখানে শিক্ষিত লোকজন বেশি বসবাস করবে সেখানে দেখবে জনসংখ্যা বৃদ্ধির হার কম। ঠিক আছে, ওই জন্য দেখবে সবসময় বলা হয় যে নারী শিক্ষার হার বাড়াতে হবে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য। নারী শিক্ষার হার যত বাড়বে তত জনসংখ্যা বৃদ্ধির হার তত কমবে। গ্রামে বসবাসকারী জনসংখ্যা দেখো সবথেকে বেশি রয়েছে, সবথেকে বেশি না, এটা গ্রামে বসবাসকারী জনসংখ্যা দেখো 68.84%। অর্থাৎ যারা শহরে বসবাস করে না এরকম তোমরা যারা শহরে বসবাস করি না এরকম লোকজনের সংখ্যা হচ্ছে 68.84%। আর যারা শহরে বসবাস করে এরকম লোকজনের সংখ্যা হচ্ছে 31.16%। এটা ভারতের তাহলে ম্যাক্সিমাম লোক গ্রামে বসবাস করে 68.84% এবং শহরে বসবাস করে কত 31.16%। সবচেয়ে বেশি শহরে বাস করে কোথায় দেখো গোয়াতে। সবচেয়ে বেশি বসবাস করে গোয়াতে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শহরের লোকজন বসবাস করে গোয়াতে, সেটা 62.17%। গোয়ার পরে রয়েছে মিজোরাম 52.11%। আর সবচেয়ে কম লোক শহরে বাস করে হচ্ছে বিহারে। তাহলে বিহারের তো সবচেয়ে বেশি লোক গ্রামে বাস করে। সবচেয়ে বেশি লোক গ্রামে বসবাস করে হিমাচল প্রদেশে। দেখো হিমাচল প্রদেশ টোটালটা হচ্ছে গ্রামীণ এরিয়া, সেই জন্য এখানে বলা হয়েছে যে সবচেয়ে বেশি লোক গ্রামে বসবাস করে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। পাহাড়ি এলাকা সাধারণত বাজারঘাট না হওয়াটাই স্বাভাবিক। ওকে, সেই দিক থেকে সবথেকে বেশি লোকজন গ্রামে বসবাস করে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দেখো দাদরা ও নগর হাভেলিতে সবচেয়ে বেশি লোক বসবাস করে। ভারতের মোট গ্রামের সংখ্যা 6 লক্ষ। ভারতের মোট শহরের সংখ্যা হচ্ছে 7,935। এটা কিন্তু ডেটাটা কিন্তু একটু পুরানো, এখন রিসেন্ট ডেটা কিন্তু আমার এই সেন্সাস কমপ্লিট না হওয়া পর্যন্ত সব ডেটাগুলো কিন্তু আমরা সঠিক পাবো না, তাই সেন্সাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ডেটার জন্য। আপাতত আমাদের এই ডেটা অনুসারে আমরা পরীক্ষায় অ্যান্সার করে আসব এবং এই ডেটা অনুসারেই পরীক্ষায় তোমাদের কোশ্চেন পাবে। পৃথিবীর 54% লোক শহরে বাস করে। টোটাল পৃথিবীর মাত্র 54% লোক শহরে বাস করে। আর বাকি তলে লোকজন, বাকি 46% লোকই হচ্ছে গ্রামে বসবাস করে। তা তপশিলি জাতি ও উপজাতি দেখো ভারতে মোট তপশিলি জাতি রয়েছে এসসি রয়েছে 20.13 কোটি। ভারতে মোট তপশিলি জাতি রয়েছে 20.13 কোটি। ভারতের তপশিলি জাতি দেখো মোট তপশিলি জাতি রয়েছে, আর ভারতে তপশিলি জাতি রয়েছে 16 ভারতে মোট তপশিলি জাতি দেখো 16.63%। অর্থাৎ আমাদের টোটাল যে লোকজন আছে, যদি আমরা ধরে 121 কোটি লোক ধরি, তাহলে 121 কোটি লোকের মধ্যে যদি 20.13 কোটি লোক যদি ধরো তপশিলি জাতি হয়, তাহলে সেই হিসাবে পার্সেন্টেজ ওয়াইজ কত 16.63%। ওই জন্য এটা এভাবে দেওয়া রয়েছে। যেভাবে অ্যান্সার আসবে সেভাবেই অ্যান্সার করতে পারবে। এটাতে আগেই বলেছি যে এটা আমি কমপ্লিট ভিডিও, যেখান থেকে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। যে সমস্ত ডাউটগুলো তোমাদের আসে তোমাদের এই সংক্রান্ত বা তোমাদের এই তোমার সেন্সাস সংক্রান্ত, টোটালটাই আমি এখানে কমপ্লিট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন পরীক্ষার কোশ্চেন থেকে কোশ্চেনগুলোকে আমি অ্যানালাইজ করেই এই নোটটা তৈরি করা। ভারতের সর্বাধিক এসসি দেখো রয়েছে কোথায়, উত্তরপ্রদেশে। সর্বাধিক এসসি জনগণ বসবাস করে উত্তরপ্রদেশে। দ্বিতীয় স্থানে এসসি জনগণ বসবাস করে হচ্ছে পশ্চিমবঙ্গে। শতাংশের হারে এবার যদি আমি বলি পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি এসসি জনসংখ্যার লোক বসবাস করে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু পাঞ্জাবে। ওকে, পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি এসসি জনসংখ্যার লোক বসবাস করে পাঞ্জাবে। আর শতাংশের হারে অর্থাৎ পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে কম এসসি জনসংখ্যার লোকজন বসবাস করে মিজোরামে, কারণ এর 99.9% হচ্ছে এসটি। এরা মিজোরামে যা বসবাস করে 99.9% হচ্ছে মিজোরামে হচ্ছে এসটি লোকজন বসবাস করে। ঠিক আছে, যে কারণে এখানে এসসি লোকজন প্রায় নেই বললেই চলে। তারপরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর এসসি জাতির লোকসংখ্যা নগণ্য।
ভারতে তপশিলি জাতি অর্থাৎ এসটি দেখো 8.60% লোক থাকে। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বসবাস করে 1.54%। মধ্যপ্রদেশে সবথেকে বেশি, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বসবাস করে। তপশিলি উপজাতিভুক্ত বলতে এটাকে বলা হয় এসটি বা শিডিউল ট্রাইব, ঠিক আছে। তাহলে শিডিউল ট্রাইব কোথায় সবথেকে বেশি বাস করে, বেশি লোকজন বসবাস করে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। নট পার্সেন্টেজ ওয়াইজ, পার্সেন্টেজ ওয়াইজ যখন হবে তখন দেখো মিজোরাম, সরি আমি ওখানে ভুল বলেছিলাম, ওটা 99 না, এটা 94.96%। মিজোরামে সবথেকে বেশি এসটি জনসংখ্যার লোক বসবাস করে 94.96%। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দেখো লাক্ষাদ্বীপ এসটি লোক সর্বাধিক রয়েছে। তাহলে লাক্ষাদ্বীপে হচ্ছে সবথেকে কেন্দ্রশাসিত অঞ্চলের ভিতরে এসটি জনসংখ্যা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিমবঙ্গে তপশিলি উপজাতি এসটি লোক সংখ্যা নগণ্য। তারপর দেখো তপশিলি জাতির লোক সংখ্যা রয়েছে 81.28% লোক গ্রামে বসবাস করে, অর্থাৎ এসসি যত জনসংখ্যা রয়েছে তার ম্যাক্সিমাম লোকজন গ্রামে বসবাস করে। উপজাতি দেখো মধ্যপ্রদেশে তপশিলি উপজাতির সংখ্যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ এসসি জনসংখ্যার সবথেকে বেশি, এসসি বলছি এসটি ভারতের মধ্যে সবচেয়ে বেশি দেখো, যা এই রাজ্যের মোট জনসংখ্যার 2.1%, ঠিক আছে। তাহলে মোট যে জনসংখ্যা রয়েছে তার 2.1% এসটি জনসংখ্যার মধ্যে পড়ে। শতকরা হারে মিজোরামে তপশিলি উপজাতির সংখ্যা সর্বাধিক এবং লাক্ষাদ্বীপ হচ্ছে ইন্ডিয়ান টেরিটরির ভিতরে। এবার দেখো ভিল আদিবাসী ভারতের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি লোকজন, মানে যদি বলা হয় যে ভারতের সবথেকে বেশি কোন আদিবাসী দেখতে পাই বা কোন উপজাতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভিল, সবথেকে বেশি সংখ্যক দেখতে পাই। আর গোন্ড উপজাতি হচ্ছে ভারতের মধ্যে উপজাতির দিক থেকে যদি ধরি আমরা, মানে ওটা আদিবাসী আর এটা উপজাতির দিক থেকে যদি ধরি তাহলে হচ্ছে গোন্ড উপজাতি ভারতের মধ্যে সবথেকে বেশি। তারপর দেখো আদিবাসী আমরা কোথায় দেখতে পাই, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, মধ্যপ্রদেশে দেখতে পাই, ছত্তিশগড়ে দেখতে পাই, এগুলোতে আদিবাসী দেখতে পাই। গোন্ড উপজাতি দেখতে পাবো আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এইসবগুলোতে গোন্ড উপজাতি দেখতে পাবো। ওগুলোর উপজাতি সংক্রান্ত ক্লাস আলাদা আছে, আলাদা হবে। তারপরে দেখো সাক্ষরতা সংক্রান্ত, ভারতের সাক্ষরতার হার কত বলেছে, 74.04%। ভারতে মোট সাক্ষরতার হার এটা, ঠিক আছে। ভারতের সাক্ষরতার হার 74.04%। পুরুষ সাক্ষরতার হার কত দেখো, 82.14%। মহিলা সাক্ষরতার হার 65.46%। সাক্ষরতার হার সর্বাধিক হচ্ছে কেরালায়, অর্থাৎ দেখো ভারতের টোটাল সাক্ষরতার হার 74.4%। আচ্ছা যদি বলি আমি ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার কত, 0.04%, অর্থাৎ 77.04% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আর ভারতবর্ষে দেখো 74.04%। পুরুষ সাক্ষরতার হার হচ্ছে 82% আর মহিলা সাক্ষরতার হার হচ্ছে 65%। অ্যাপ্রক্স মোটামুটি মনে রাখবে, এভাবে ওই সাইডে 82.14 এসব মনে রাখার দরকার নেই, 82, 85 এভাবে মনে রাখবে, তাহলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সাক্ষরতার হার সর্বাধিক দেখো কেরালায়, সাক্ষরতার হার সর্বনিম্ন বিহার, আগে এটা অলরেডি পড়া হয়ে গেছে। মহিলা সাক্ষরতার হার সর্বাধিক কেরল, মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন রাজস্থান। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক লাক্ষাদ্বীপ আর সর্বনিম্ন হচ্ছে দাদরা নগর হাভেলি। আর সাক্ষরতার হারে কেরালার পরের স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ। ওকে, তারপরে নেক্সট আসছি দেখো লিঙ্গানুপাত। লিঙ্গানুপাত দেখো ভারতে গড় লিঙ্গানুপাত বলা হয়েছে 940। ভারতের লিঙ্গানুপাত গড় 940, অর্থাৎ 60 জন মহিলা কম 1000 জনে। রাজ্যগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে দেখো কেরালায় 1084, এখানে আবার মহিলার সংখ্যার বেশি 84 জন। রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে হরিয়ানায় 877, অনেক কম। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে পুদুচেরিতে, ঠিক আছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি রয়েছে পুদুচেরি। আর সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে দেখো দমন এবং দিউতে, সর্বনিম্ন। ধর্মভিত্তিক জনসংখ্যার তথ্য দেখো হিন্দু ধর্ম, দেখো ধর্মভিত্তিক জনসংখ্যা যদি আমি তথ্য দেখি, সবথেকে বেশি আমাদের ভারতবর্ষে কোন ধর্মের লোকজন বসবাস করে, এটা হচ্ছে হিন্দু, 79.80%, অর্থাৎ প্রায় 80% লোক হিন্দু বসবাস করে। এবার এদের দশকীয় বৃদ্ধির হার দেখো, হিন্দুদের দশকীয় বৃদ্ধির হার 0.7% দশকীয় বৃদ্ধির হার। এবার কোন রাজ্যে দেখো সবথেকে বেশি হিন্দু জনসংখ্যার হার সর্বাধিক, এটা হচ্ছে হিমাচল প্রদেশে। হিন্দু জনসংখ্যার হার সর্বাধিক 95.4% হচ্ছে হিমাচল প্রদেশে হিন্দু জনসংখ্যার হার রয়েছে। সর্বনিম্ন হারে রয়েছে মিজোরামে
মাত্র 5% রয়েছে মিজোরামে হিন্দু জনসংখ্যার হার। মিজোরামে সবথেকে কম রয়েছে হিন্দু জনসংখ্যার হার, ওখানে ম্যাক্সিমামই এসটি সম্প্রদায়ভুক্ত এবং তারা খ্রিস্টান সম্প্রদায়ের ভিতরে আছে অনেকে। তারপরে দেখো মুসলিম জনসংখ্যা, ভারতবর্ষে হিন্দুর পরে সবথেকে বেশি রয়েছে কাদের জনসংখ্যা, সেটা হচ্ছে মুসলিম জনসংখ্যা 14.23% মুসলিম। দশকীয় বৃদ্ধির হার কত? 23%। ঠিক আছে, দশকীয় বৃদ্ধির হার মানে গত 10 বছরে অর্থাৎ 2001 থেকে 2011 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 23%। মোট মুসলিম জনসংখ্যার সংখ্যা 17,22,00,000 আসবে না পরীক্ষায়। মোট মুসলিম জনসংখ্যা সর্বাধিক রয়েছে কোথায়? জম্মু কাশ্মীর, পরীক্ষায় আসবে না। মোট মুসলিম জনসংখ্যা দ্বিতীয় পশ্চিমবঙ্গ। ঠিক আছে, মোট মুসলিম জনসংখ্যায় দ্বিতীয় রয়েছে পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশের দ্বিতীয় সরকারি ভাষা হচ্ছে উর্দু। খ্রিস্টান দেখো, তারপরে হচ্ছে 3 নম্বর রয়েছে কে? খ্রিস্টান। আচ্ছা, এটা দেয় যে কোন রাজ্যে দ্বিতীয় সরকারি ভাষা উর্দু, সেটা উত্তরপ্রদেশ। আর খ্রিস্টান দেখো 2.3% রয়েছে, দরকার নেই আমাদের। নাগাল্যান্ডের সর্বাধিক পরিমাণ খ্রিস্টান রয়েছে। ঠিক আছে, তারপরে শিখ রয়েছে 1.72%, দরকার নেই আমাদের। প্রধানত পাঞ্জাবে সবথেকে বেশি শিখ বসবাস করে। জৈন 0.7%, দশকীয় বৃদ্ধির হার 2-3%, সর্বাধিক বসবাস করে, এটা আসে পরীক্ষায়। সবথেকে বেশি আমরা জৈন জনসংখ্যা দেখতে পাবো কোন রাজ্যে? যদি আসে তাহলে সবথেকে বেশি আমরা জৈন জনসংখ্যা দেখতে পাবো মহারাষ্ট্রে। আর মোট জৈন বসবাস করে সবথেকে বেশি হচ্ছে মহারাষ্ট্রে। তারপরে বৌদ্ধ যদি আসে, যে সবথেকে বেশি বৌদ্ধ কোথাও বসবাস করে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তবে আমরা সবথেকে বেশি মহারাষ্ট্রে জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে আমরা মহারাষ্ট্রে সবথেকে বেশি দেখতে পাবো। ভাষা, এবারে আসি ভাষা সংক্রান্ত বিষয়। দেখো ভাষা কী দেওয়া আছে, দেখো ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে বেশি লোক হিন্দি ভাষায় কথা বলে 46.63%, তারপরে বাংলা ভাষায়, তারপরে হচ্ছে মারাঠি ভাষায়। পরীক্ষায় আসে যে দ্বিতীয়, পরীক্ষায় তোমাদের ডাইরেক্টলি আসবে যে সবথেকে দ্বিতীয় কোন ল্যাঙ্গুয়েজে মানুষজন বেশি কথা বলে দ্বিতীয় দিক থেকে, সেটা হচ্ছে বাংলা ভাষায় হয় 8.3% লোক। এবার আসি আমাদের দেখো টোটাল আশা করি তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো আমার কমপ্লিট হলো। এরপর একটা MCQ যখন পার্ট নিয়ে আসবো টোটালটা কমপ্লিট হবে। এবারে আসি দেখো আমাদের যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস, আমি টোটালটাই কমপ্লিট করবো একটা ভিডিওতে। আগেই বলেছি যে একটা ভিডিওতেই কমপ্লিট করবো, যাতে তোমাদের আর কোনো ভিডিও দেখতে না হয় সেন্সাসের জন্য। চলো শুরু করি এবার সেন্সাস। দেখো ওয়েস্ট বেঙ্গলের আয়তন কত? 88,752 বর্গ কিমি। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের 2.67%। তাহলে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত পার্সেন্ট যদি আসে পরীক্ষায়? 2.67% পশ্চিমবঙ্গের আয়তন। তারপর দেখো আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের 13তম, অর্থাৎ আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য যদি বলা হয়? আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। জনসংখ্যা দেখো, পপুলেশন, পশ্চিমবঙ্গের লোকসংখ্যা 9.13 কোটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যা আগের এটা, এখন বর্তমানে প্রায় 14 না 15 কোটির আশেপাশে হবে, বা 16 কোটির এরকম কিছু। তা জনসংখ্যা পশ্চিমবঙ্গের স্থান দেখো চতুর্থ, জনসংখ্যা পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ কততম স্থানে রয়েছে সারা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, এই সারা ইন্ডিয়ার ভিতরে, তাহলে চতুর্থ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারের পরে। ভারতের দেখো 7.54% রয়েছে ভারতে লোক, 7.54% লোক রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাস করে। তারপর সর্বাধিক লোক সংখ্যা দেখো উত্তর 24 পরগনায়, আগেই পড়লাম আমরা। তারপরে সর্বনিম্ন লোক সংখ্যা রয়েছে দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরে একটা কোশ্চেন আসে যে দক্ষিণ দিনাজপুরের চোপড়া জায়গাটাকে আমরা চিকেন নেক নামে চিনি। পরীক্ষার কোশ্চেন আসে যে ওয়েস্ট বেঙ্গলের চিকেন নেক কোন জায়গাটাকে বলা হয়? দক্ষিণ দিনাজপুরের চোপড়া। তারপরে জনঘনত্ব, ভারতের জনঘনত্ব 382 এটা, আর ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব দেখো 1028। আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সারা ভারতের মধ্যে দ্বিতীয়, সেকেন্ড জনঘনত্বের দিক থেকে। তাহলে ফার্স্ট কি আছে? বিহার রয়েছে দেখো, বিহার রয়েছে 1102 প্রথম। তৃতীয় স্থানে রয়েছে কেরালা, 859 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে। তারপরে পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে কলকাতায়। এগুলো স্বাভাবিক, শহর লাগোয়া জায়গাগুলোতেই সবথেকে বেশি জনঘনত্ব থাকাটাই স্বাভাবিক। দ্বিতীয় স্থানে রয়েছে দেখো হাওড়া। তারপরে 2011 সালের সর্বনিম্ন জনঘনত্ব পুরুলিয়াতে রয়েছে। তাহলে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম জনঘনত্ব রয়েছে, তাহলে হচ্ছে পুরুলিয়া।
তারপরে দেখো সাক্ষরতার হার। সাক্ষরতার হার, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবথেকে বেশি ৭৭.08%, অনেকটাই বেশি পশ্চিমবঙ্গে। পুরুষ 82.82% আর মহিলা হচ্ছে 71%। ভারতের সাক্ষরতার হার দেখো ৭৪, আগেই পড়া হয়েছে, পুরুষ 82, মহিলা 65। তাহলে মহিলাদের আমাদের সেই তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহিলারা শিক্ষিত বেশি বলা যায় সারা ভারতের অ্যাভারেজ শিক্ষার দিক থেকে। আবার সারা ভারতের অ্যাভারেজ শিক্ষার দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই বেশি, সেখানে ৭৭%। পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক স্বাক্ষর জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। ওকে, সব থেকে বেশি স্বাক্ষর লোকজন বসবাস করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, আর তৃতীয়তে রয়েছে দেখো উত্তর 24 পরগনা। আর সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে উত্তর দিনাজপুর। সব থেকে কম সাক্ষরতার হার রয়েছে কোথায়? উত্তর দিনাজপুর, মাথা রাখবেন। তারপরে মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে কোথায়? পুরুলিয়ায়। সারা ভারতের কোথায় বললাম আমরা? রাজস্থান। যখন ইন্ডিয়া বলবে তখন কী করবো আমরা? রাজস্থান। এই পেন ট্যাবে লিখতে অনেক ভুল হয় না, লেখা অনেক ক্ষেত্রে সঠিক লেখা আসে না, যেমন লিখতে চাই তেমন লেখা হয় না। এগুলো একটু তোমরা কম্প্রোমাইজ করবে। তার সাক্ষরতার বিচারে রাজ্য এবং কেন্দ্রশাসিত দেখো কেন্দ্রীয় অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 8ম। তা সাক্ষরতার বিচারে যদি বলা হয় যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? 8ম। সর্বাধিক সংখ্যক স্বাক্ষর মানুষ কোথায় বসবাস করে? দেখো উত্তর 24 পরগনা। এখানে কিন্তু সবথেকে বেশি লোকজন বসবাস করে। আর এমনি হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি স্বাক্ষর জেলা যদি বলা হয় তখন হবে পূর্ব মেদিনীপুর। আর যদি বলে আমি এরকম কোশ্চেন যে সবথেকে বেশি কোন জেলায় লোকজন বেশি স্বাক্ষর বসবাস করে, তখন হবে উত্তর 24 পরগনা। আর সবথেকে বেশি কোন জেলায় পার্সেন্টেজ ওয়াইজ সবথেকে বেশি কোন জেলায় লোকজন স্বাক্ষর, তখন অ্যান্সার হবে পূর্ব মেদিনীপুর। ওকে, এই ছোটো ছোটো ট্রিক্সগুলো একটু বুঝে রাখবে। ছোটো ছোটো যে জায়গাগুলো ভুল হয় সে জায়গাগুলো একটু খেয়াল করবে। গ্রাম এবং শহরের জনসংখ্যা দেখো, কলকাতা মহানগরী ভারতের 3য় বৃহত্তম এবং পৃথিবীর 10ম বৃহত্তম মহানগর। মহানগর কলকাতার জনসংখ্যা হচ্ছে 140 কোটি, 140 কোটি বলছি, 1,40,00,000 আর কি কলকাতার জনসংখ্যা। দরকার নেই এগুলো। সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা হচ্ছে কলকাতা, 100% মানে নগরায়ন সম্পন্ন, অর্থাৎ শহুরে জেলা সব থেকে। 100% লোকজনই শহরে বসবাস করে কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে দেখো উত্তর 24 পরগনা 54.3%। আর সর্বনিম্ন নগরায়ন সম্পন্ন জেলা হচ্ছে মালদা, অর্থাৎ মালদা হচ্ছে সব থেকে শহরের পরিমাণ কম। আমাদের যারা মালদার আছো এটা মনে রেখো, সর্বনিম্ন নগরায়ন সম্পন্ন জেলা রয়েছে, সর্বনিম্ন এটা, হ্যাঁ, মালদা। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। HDI ইন্ডেক্সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে কমে আবার মালদা থাকে, হ্যাঁ, HDI ইন্ডেক্সে। আর HDI ইন্ডেক্সে সব থেকে হাইয়েস্টে থাকে আবার কলকাতা, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী সেটা যখন ক্লাস করাবো তখন ওটা বুঝে যাবে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী। তাও মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা কে পাবলিশ করে? এটা হচ্ছে UNDP পাবলিশ করে, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, তারপরে তপশিলি জাতি এবং উপজাতি। তো পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 23.62% হচ্ছে SC। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 5.8% হচ্ছে ST। সর্বাধিক SC জনসংখ্যা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। আর শতকরা হারে SC সব জনসংখ্যা সবথেকে বেশি রয়েছে হচ্ছে কুচবিহারে। পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় SC জনসংখ্যা সবথেকে বেশি কোন জেলায় দেখতে পাবো আমরা, তখন অ্যান্সার করবো আমরা কোচবিহার। আর সর্বাধিক তপশিলি জাতি অর্থাৎ SC জাতিভুক্ত SC জেলা হচ্ছে দার্জিলিং। আর সবথেকে বেশি SC জনসংখ্যা বসবাস করে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, সর্বাধিক তপশিলি উপজাতিভুক্ত ST অর্থাৎ ST জেলা রয়েছে দেখো পশ্চিম মেদিনীপুর। আর সর্বনিম্ন তপশিলি উপজাতিভুক্ত ST জেলা হচ্ছে কলকাতা, অর্থাৎ কলকাতাতে ST প্রায় নেই বললেই চলে। লিঙ্গানুপাত বা সেক্স রেশিও দেখো, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত সব 947, অর্থাৎ আমাদের সারা ভারতব্যাপী যেটা ন্যাশনাল ওয়াইজ রয়েছে তার থেকে ভালো। ন্যাশনাল ওয়াইজ কত রয়েছে? 940, সেখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 947। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 15। লিঙ্গানুপাতে সব জায়গায় খারাপ রয়েছে হচ্ছে কলকাতায়, মাত্র 899 জন, অর্থাৎ কলকাতায় মানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা যথেষ্টই কম।
899। ভালো রয়েছে দার্জিলিংয়ে 971। দশকীয় বৃদ্ধির হার, পশ্চিমবঙ্গে দশকীয় বৃদ্ধির হার দেখো 13.93%, অর্থাৎ লাস্ট 10 বছরে অর্থাৎ 2001 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গে সবথেকে বেশি, মানে লাস্ট 10 বছরে সবথেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 13.93% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর দশকীয় বৃদ্ধির হারে অর্থাৎ লাস্ট 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে উত্তর দিনাজপুরে 22.90%। আর দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন রয়েছে কলকাতা নেগেটিভে -1.88%। এত লোকজন কলকাতায় যায়, কিন্তু দেখো কলকাতায় তাও জনসংখ্যা বৃদ্ধির হার কম। কারণ কি, অন্যান্য জায়গা থেকে কলকাতায় গিয়ে বসবাস করছে, কিন্তু প্রপার কলকাতার যারা লোকজন তাদের হচ্ছে জনসংখ্যা হচ্ছে নেগেটিভে চলছে। ওকে, তো পশ্চিমবঙ্গ সাঁওতাল রয়েছে, মানে পশ্চিমবঙ্গের যেসব তোমার রয়েছে আমাদের আদিবাসীভুক্ত যা রয়েছে তার সাঁওতাল রয়েছে 51%, ওরাও রয়েছে 14% এবং মুন্ডা রয়েছে 7.8% আদিবাসী গোষ্ঠীর ভিতরে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু টোটাল জনসংখ্যার ভিতরে না, এটা পশ্চিমবঙ্গের আদিবাসী গোষ্ঠী যেগুলো রয়েছে তার ভিতরে এটা হচ্ছে রয়েছে। তার ভিতরে সাঁওতাল, তার মানে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি আমরা আদিবাসী লোক দেখতে পাবো সেটা হচ্ছে সাঁওতাল, তারপরে হচ্ছে ওরাও, তারপরে মুন্ডা। ওকে, আচ্ছা, এই পর্যন্তই আজকের টোটাল আমি কমপ্লিট করলাম। এরপরেও যদি মনে হয় যে কোনো জায়গা বাদ আছে আমাকে একটু কমেন্টে জানাবে, সেটা আমি চেষ্টা করব তোমাদের সেই জায়গাগুলো ক্লিয়ার করার। কিন্তু আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের সেন্সাস থেকে আসবে। এবার আমি সেন্সাস থেকে যে এমসিকিউগুলো করাবো প্রায় ধরে রাখো তুমি 50 থেকে 80টা মতো আমি এমসিকিউ এখান থেকে করাবো, এবং এমসিকিউ আশা করছি আমি 2-1 দিনের ভিতরে এমসিকিউ ভিডিও নিয়ে আসবো সেন্সাসের। তখন সেই এমসিকিউগুলো কমপ্লিট করবে। তোমাদের এটুকু বলতে পারি যে এই সেন্সাস সম্পর্কিত যত রকম কোশ্চেন তোমাদের আসবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আর এসএসসি জিডি যারা পরীক্ষা দিচ্ছ খুবই ভালো করে সেন্সাসটা দেখে রাখবে, কারণ এই সেন্সাস থেকে প্রতি বছর 2 থেকে 1টা প্রত্যেকটা সেটে কোশ্চেন থাকে, প্রত্যেকটা সেটে এসএসসি জিডির প্রত্যেকটা সেটে, অর্থাৎ 20টা কোশ্চেনের ভিতরে 2টো কোশ্চেন যদি তুমি সেন্সাস থেকে পেয়ে যাও, মানে বুঝতেই পারছো যে কতটা তোমার সেখানে ভালো হবে, কারণ তোমার 4 নম্বর ওখানে তোমার পকেটে ঢুকে যাবে আগেই। ঠিক আছে, 2টো কোশ্চেন মানে 4 নম্বর। তাই সেন্সাসটাকে অবশ্যই দেখবে, সেন্সাস যেন কোনো রকমভাবে নেগলেক্ট না হয়। সেন্সাস থেকে কোশ্চেন প্রত্যেকটা এক্সামে সেন্সাস থেকে কোশ্চেন থাকে। ওকে, আর আমি সেই জন্য সেন্সাসটাকে কমপ্লিট করেছি, যদিও বা আমার গ্রুপ থেকে অনেকে ইনফরমেশন মানে করেছিল, রিকোয়েস্ট করেছিল। তো যাই হোক, যে রিকোয়েস্ট করেছিল সে কমপ্লিট ভিডিওটা দেখো আর কমেন্টে জানাবে যে তোমার যে চাওয়া পাওয়াটা ছিল সেটা তোমার ফুলফিল হলো কিনা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে, এবং নেক্সট ভিডিও আশা করি আরও কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব।